আমরা পানির আয়নিক গুণফল পড়বো এখন। ঠিক আছে, কি পড়বো? পানির আয়নিক গুণফল। ওকে, দেখো একটা পানিকে যদি আমি ভাঙ্গি, হ্যাঁ একটা পানিকে যদি আমি ধরো ভাঙ্গি, হ্যাঁ তাহলে এটা হচ্ছে যে তোমার উভমুখী প্রক্রিয়া কি হবে বলতো? এইচ প্লাস আর হচ্ছে যে ওএইচ মাইনাস হবে, তাই না? বুঝছি। ধরো ধরো আমি পানির সাথে আরো পানি নিলাম, আরো পানি নিলাম। ওকে, তাহলে কি হবে? এবার দেখো, এবার এই যে এইচ প্লাস আছে না, এইচ প্লাসের সাথে আরেকটা এক্সট্রা পানি নিছি, এটা যোগ করো, তাহলে কি হবে বলতো? H3O প্লাস। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। ওকে, আর হচ্ছে যে তোমার এখান থেকে মানে ব্যাপারটা হচ্ছে এই এই পানি আর এখান থেকে যে হাইড্রোজেন আসে তোমার হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হলো, আর এখান থেকে পাবে OH মাইনাস। ঠিক আছে, তো হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন একই জিনিস, ঠিক আছে, কোনো এখানে তফাৎ নাই। তো আসো আমরা এখন হচ্ছে যে ধরো ধরো কেসি বের করব। হ্যাঁ কেসি বের করবো, বা ধরো অথবা সাম্যাঙ্ক বের করবো। ঠিক আছে, ঘনমাত্রা। তাহলে কি হবে বলো তো? উৎপাদের ঘনমাত্রা, দেখো তো উৎপাদের ঘনমাত্রা এইচ প্লাস ইন্টু হচ্ছে যে তোমার ও এইচ মাইনাস। ঠিক আছে, আরে আল্লাহ, ডিভাইডেড বাই হচ্ছে যে তোমার H2O এটার ঘনমাত্রা। ওকে, আচ্ছা এখন হচ্ছে যে এই কে এর সাথে এটা আমরা গুণ করে দিই, H2O এর সাথে এটার ঘনমাত্রার সাথে ইন্টু কে দিলাম। ঠিক আছে, তাহলে এই পাবো হচ্ছে যে এইচ প্লাস ইন্টু, এখন দেখো এই কে এটা একটা কনস্ট্যান্ট না? ধরো এটা একটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, তাই না? ধ্রুবকের সাথে আরেকটা মান অ্যাড আছে, মানে আরেকটা কনস্ট্যান্ট অ্যাড আছে। সো এই পুরোটা মিলেই হয়ে যাবে একটা কনস্ট্যান্ট, সেটাকে বলা হচ্ছে কে ডাব্লিউ। এবং এটাই হচ্ছে যে পানির আয়নিক গুণফল। ওকে, এটাই হচ্ছে যে পানির আয়নিক গুণফল। বুঝছো? দেখছো আমরা কই থেকে কিভাবে আসলাম? পানির আয়নিক গুণফল সমান হচ্ছে তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হচ্ছে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। ওকে, তো এখন একটা বিষয়, সেটা হচ্ছে যে তোমার হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা, এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অথবা হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে যে বলা হচ্ছে যে এটার মান হচ্ছে তোমার 10⁻⁻7। হ্যাঁ 10⁻⁻7 মোল পার লিটার। ঠিক আছে, 10⁻⁻7 মানে এটারও 10⁻⁻7, হাইড্রক্সিলেরও 10⁻⁻7। ওকে, ইন্টু হচ্ছে যে 10⁻⁻7। ওকে, তাহলে কি থাকে বলতো? 10⁻⁻14, বাট তুমি চাইলে একটা আগে 1 দিতে পারো, 1 ইন্টু 10⁻⁻14। হ্যাঁ, এটা হচ্ছে পানির আয়নিক গুণফলের যে তোমার হচ্ছে মানটা। ঠিক আছে, তো এটার একক হবে মোল স্কোয়ার লিটার ইনভার্স টু, মানে কারণ দুইটা ঘনমাত্রা তুমি গুণ দিছো। ঠিক আছে, তো পানির আয়নিক গুণফলকে অনেকে যেভাবে লেখে যে 1.0 ইন্টু 10⁻⁻14 তোমার 14 মোল স্কোয়ার পার লিটার ইনভার্স টু। ওকে, তো এই হচ্ছে পানির তোমার হচ্ছে আয়নিক গুণফলের যে মানটা এইভাবে আসে। তোমার আরেকটা বিষয় যে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাও সেম। তোমাকে বলছিলাম যে হাইড্রোনিয়াম আয়ন আর হচ্ছে যে H3O প্লাস এরকমই মেবি ছিল। হ্যাঁ H3O প্লাস, হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন প্রায় সেম, মানে একই জিনিস। তুমি পানির আয়নিক গুণফল পাইছো হচ্ছে 10⁻⁻ তোমার 14 মোল স্কোয়ার লিটার ইনভার্স টু। ওকে, এখন তোমাকে যদি বলি যে পি কে ডাব্লিউ কত, তো পি কে ডাব্লিউ সমান হচ্ছে মাইনাস লগ অফ কে ডাব্লিউ, মাইনাস লগ অফ তোমার এই যে পানির আয়নিক গুণফল কে ডাব্লিউ, তো মাইনাস লগ, এখন এখানে দেওয়া হচ্ছে 10⁻⁻14। তো লগের ক্ষেত্রে পাওয়ারটা আর কি সামনে চলে আসে জানি, তাহলে -14 -14 ইন্টু তোমার হচ্ছে লগ 10। তো লগ 10 এর মান কত বলো তো? 1, তাই না? তো এই যে দেখো আমরা পিকে ডাব্লুর মানটাও বের করে ফেললাম, যে আমাদের পিকে ডাব্লুটা হচ্ছে 14। তো এখন দেখো এখানে বলছে নিচের কোনটি সত্য নয়। পানির হচ্ছে আয়নিক গুণফল কে ডাব্লু হচ্ছে 10⁻⁻14, পিকে ডাব্লুটা 14 একটু আগে আমরা দেখলাম। ঠিক আছে, এবং তোমার হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন ইন্টু হাইড্রক্সিল আয়ন গুণ করলে তুমি হচ্ছে আয়নিক গুণফল পাবা। হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন একই। ডি নাম্বারটা দেখো, কে ডাব্লুর মান দেওয়া আছে 1 ইন্টু 10⁻⁻4, এখানে মোলার বলছে। তাহলে এখন দেখো যে অপশন এ কারেক্ট নাকি অপশন বি কারেক্ট।
এখন একটা জিনিস চিন্তা করো, আমি তোমাকে এখানে দেখাইছিলাম যে কে ডাব্লু, কে ডাব্লুর এককটা কি ভাই? মোল স্কোয়ার পার লিটার ইনভার্স টু। এখন 1 মোলার সমান আমি কি বলতে পারি? 1 মোলার সমান হচ্ছে যে 1 লিটারে কত মোল আছে। হ্যাঁ, 1 মোল থাকবে মানে 1 লিটারে কত মোল থাকবে। 1 লিটারে মানে অর্থাৎ তুমি এটাকে মোল পার লিটারও বলতে পারো, মোল পার লিটারও বলতে পারো, তাই না? বাট মোল স্কোয়ার পার লিটার ইনভার্স টু কে কি 1 মোলার বলতে পারো? এটা তো মোল স্কোয়ার হয়ে যাচ্ছে, মোলার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? সো আমাদের হচ্ছে যে কে ডাব্লিউটা সঠিক হচ্ছে না। কে ডাব্লিউটা যদি এম এর উপর স্কোয়ার হতো তাহলে হয়তো সঠিক হতো, অথবা এটা হওয়া উচিত ছিল মোল স্কোয়ার লিটার ইনভার্স টু, কারণ দুইটা আয়নের ঘনমাত্রার গুণফল হচ্ছে, অর্থাৎ মোল স্কোয়ার লিটার ইনভার্স টু। সো অ্যান্সার ডি হচ্ছে, এটা সত্য নয়। তো দেখো এটার অ্যান্সার কি হবে? পানির আয়নিক গুণফল কে ডাব্লিউর একক কি? এটার একক কি বলতো? মোল স্কোয়ার লিটার ইনভার্স টু, তাই না? অপশনে কি আছে মোল স্কোয়ার লিটার ইনভার্স টু? হ্যাঁ, এটা পাওয়া গেছে, বাট এটা আগে গ্রাম আছে। হ্যাঁ, তাছাড়া আর তো সব সম্ভব না। তো এটা কি আমাদের অ্যান্সার? না, এটা তো অ্যান্সার না। তাহলে কোনটা অ্যান্সার? আসো দেখি। তাহলে কি পানির আয়নিক গুণফল এর একক ছিল মোল স্কোয়ার লিটার ইনভার্স টু। এখন মোল স্কোয়ারকে তুমি কিভাবে লিখতে পারো জানো? মোল স্কোয়ারকে তুমি লিখতে পারো হচ্ছে যে গ্রাম আয়ন স্কোয়ার। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। গ্রাম আয়ন স্কোয়ার ইন্টু লিটার ইনভার্স টু। বুঝছো? মোল স্কোয়ারকে লেখা যায় গ্রাম আয়ন স্কোয়ার। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে যে আনসার আলী, আনসার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অম্লের শক্তিমাত্রা আর ক্ষারের শক্তিমাত্রা। তো অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবকটা, অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে বলা হয় কে এ, আর হচ্ছে যে ক্ষারের শক্তিমাত্রা বা তোমার হচ্ছে যে কি বলতো বেজের বিয়োজন ধ্রুবককে বলা হচ্ছে কে বি। ওকে, তো দেখো এখন আমরা অ্যাসিডের তীব্রতা নির্ণয় করব। তো কে বা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যার বেশি হবে সেই অ্যাসিডে তত বেশি তীব্রতা বা বেশি শক্তিশালী। এই যে কে এর মান বাড়তেছে তার তীব্রতা বা শক্তিশালী অ্যাসিডের তীব্রতা বাড়বে। ফাইন। তো দেখা গেছে যে কার্বনিক অ্যাসিডের চেয়ে পারক্লোরিক অ্যাসিডের কে এর মানটা বেশি, কে এর মানটা বেশি। সো এই অ্যাসিডটা হচ্ছে বেশি তোমার হচ্ছে কি বলতো বেশি তীব্র আর কি। দেখা গেছে যে তোমার ইথানয়িক অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিড কে এর মানটা বেশি। সো এটা হচ্ছে বেশি তীব্র অ্যাসিড। ঠিক আছে, তো আমরা অ্যাসিডের তীব্রতা নির্ণয়ের একটা প্রসেস দেখলাম। আরেকটা প্রসেস হচ্ছে যে যে অ্যাসিডের দ্রবণের ক্ষারকতা যার বেশি, অ্যাসিডের দ্রবণে ক্ষারকতা যত বেশি হবে, ক্ষারকতা সেই অ্যাসিডের তীব্রতাও তত বেশি হবে। তো অ্যাসিড দ্রবণের ক্ষারকতা যত বেশি সেই অ্যাসিডের তত তীব্রতা। অর্থাৎ দেখো, ধরো যে ইথানয়িক অ্যাসিড, হ্যাঁ, বা অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিডটা পানিতে হচ্ছে খুবই দুর্বল, পানিতে তো খুবই দুর্বল। ঠিক আছে, বাট এটা যদি তুমি হচ্ছে দুর্বল অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড হলেও অ্যামোনিয়া দ্রবণে, হ্যাঁ, অ্যামোনিয়া দ্রবণের মধ্যে যাও, অ্যামোনিয়া হচ্ছে যে একটা ক্ষার, এই দ্রবণে হচ্ছে এটি অনেক শক্তিশালী অ্যাসিড হয়ে যাবে। বুঝছো? ব্যাপারটা হচ্ছে এরকম। তো দ্রবণে ক্ষারকতা তীব্রতা বেড়ে গেল, মানে তুমি অ্যাসিডের দ্রবণে তুমি ক্ষার দিলা আর কি। ক্ষার মিশনের ফলে ওই অ্যাসিড আগে হয়তো কম তীব্র ছিল, বাট ক্ষার দ্রবণে সে বেশি তীব্র অ্যাসিডে কনভার্ট হলো। তো আরেকটা পয়েন্ট হচ্ছে কি, ধরো অজৈব অ্যাসিডের হচ্ছে যে তোমার তীব্রতা অবশ্যই জৈব অ্যাসিডের তীব্রতা থেকে বেশি হবে। বুঝছো? জৈব অ্যাসিড মানে কি, ওই যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এসব থাকবে, অজৈব অ্যাসিড তো এইসব থাকবে না। তো অজৈব অ্যাসিডের বর্ণ অনেক প্রকার হয়, তাই না? বর্ণ বেশি মানে সবকিছু বেশি অজৈব অ্যাসিডের। যেমন মনে করো যে তোমার সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে যে আমাদের ফর্মিক অ্যাসিডের থেকে অনেক বেশি শক্তিশালী, তাই না? এটা একটা জৈব অ্যাসিড, এটা কিন্তু আমাদের অজৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিড কিভাবে চিনবো? এই যে কার্বন হাইড্রোজেন থাকলে আর কি মূলত জৈব অ্যাসিড হয়। এবার আমরা দেখবো যে হাইড্রাসিড, অর্থাৎ ঋণাত্মক আয়নের আকার যত বাড়ে শক্তিমাত্রা তত বাড়ে। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আকারও বাড়তিছে, তাহলে এদের শক্তিও বাড়তিছে। বুঝছো? মানে যতই আকার বাড়তিছে, ঋণাত্মক আয়নের যতই আকার বাড়তিছে সেই অ্যাসিডটা ততই বেশি শক্তিশালী। অর্থাৎ হ্যালোজেনের সাথে থাকলে, মানে হ্যালোজেন থাকলে ব্যাপারটা এরকম। আচ্ছা, অর্থাৎ হাইড্রাসিডের ক্ষেত্রে আকার যত বাড়বে অ্যানায়নের, সেই অ্যাসিডের শক্তিমাত্রা তত বাড়বে। এবার দেখো অক্সি অ্যাসিড, অক্সি অ্যাসিড কিভাবে চিনবো? হাইড্রোজেনের সাথে অক্সিজেন থাকবে। তো এইসব সময়ের এইসব অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? কেন্দ্রীয় পরমাণু যার জারণ মান বেশি সেই অ্যাসিড তীব্রতা বেশি। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরিমাণে জারণ মান যার বেশি হবে তার তীব্রতাও বেশি। কিভাবে? দেখো, এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, কেন্দ্রীয় পরমাণু জারণ মান এখানে কত বলতো? তোমার হিসাব করে দেখবে +7, অক্সিজেন -8, এখানে +1 +7। এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, এটা ক্লোরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে এটা জারণ মান হচ্ছে +5। ঠিক আছে,
তো যেহেতু এটার কেন্দ্রের পরমাণু জারণ মান বেশি, সো এটা হচ্ছে বেশি শক্তিশালী। ওকে, এই যে তীব্র, এই যে বেশি, তীব্র, বেশি, তীব্র, বেশি, ঠিক আছে, লেখা বোঝা যাচ্ছে না। তারপর দেখো যে সালফিউরিক অ্যাসিড আর সালফিউরাস অ্যাসিডের মধ্যে কে বেশি তীব্র। এই যে এর জারণ মানটা বেশি, +6 এর থেকে, সো সালফিউরিক অ্যাসিড বেশি তীব্র। একটা এক্সাম্পল দেখা যাক, ধরো নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে যে তোমার নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে। তো এখানে কে বেশি তীব্র? অবশ্যই নাইট্রিক অ্যাসিড, কারণ এখানে জারণ মানে নাইট্রোজেনের 5, এখানে নাইট্রোজেনের 3। তো এখন ধরো অক্সি অ্যাসিডের ক্ষেত্রে জারণ মান যদি সমান হয়ে যায় ভাই, তাহলে কি করবা? এই দেখো, এটা অক্সি অ্যাসিড, এখানে জারণ মান সমান নাইট্রোজেন ফস, তাহলে কি করবা? তখন কেন্দ্রীয় পরমাণু যার হচ্ছে যে আকার ছোট, হ্যাঁ, যে আকার ছোট সে বেশি তীব্র। যেমন হচ্ছে নাইট্রোজেন আকারটা ছোট ফসফরাস থেকে, ফসফরাস তো হচ্ছে তোমার তৃতীয় পর্যায়ে আর নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ে। তো নাইট্রোজেনের আকার ছোট, সো এসে বেশি তীব্র, ঠিক আছে। তো অক্সি অ্যাসিডের এই ব্যাপারটা আমরা কিভাবে মনে রাখতে পারি? মনে রাখতে হবে কি, গোলমরিচের, হ্যাঁ, গোলমরিচের 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 ঝাল বেশি। ওকে, তোমার হচ্ছে যে জৈব অ্যাসিডের আর কি তীব্রতা কিভাবে বেশি, এটা কিভাবে বুঝবা? তো জৈব অ্যাসিডের ক্ষেত্রে যদি হ্যালোজেনের সংখ্যা বেশি হয় তাহলে তার শক্তি বেশি। যেমন দেখো, এটা হচ্ছে যে তোমার কি বলতো, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বলতে বলা যায়। এখানে দেখো ক্লোরিন একটা যুক্ত হয়েছে, একটা হ্যালোজেন চলে আসছে, এখানে আরো একটা হ্যালোজেন আসছে, দুইটা হ্যালোজেন, এখানে তিনটা হ্যালোজেন আসছে। সো দেখা যাচ্ছে যে জৈব অ্যাসিডের ক্ষেত্রে হ্যালোজেনের সংখ্যা বাড়লো, সো এর হচ্ছে অ্যাসিডের তীব্র মাত্রা বা শক্তি মাত্রাটা বেশি হবে, বেশি শক্তিশালী অ্যাসিড। বাট পরীক্ষার হলে আসবে কি, পরীক্ষার হলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দিয়ে থাকবে, এভাবে নাও থাকতে পারে। এই ক্ষেত্রে একসাথে থাকলে কি হবে? একসাথে থাকলে দেখবা যার হচ্ছে যে এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে যার তড়িৎ কত বেশি, সেই অ্যাসিডটা সবচেয়ে বেশি শক্তিশালী। দেখো CH2FCOOH, এখানে Cl আছে, এখানে ব্রোমিন আছে, এখানে আয়োডিন আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে কার শক্তিমত্তা সবচেয়ে বেশি? যেখানে ফ্লোরিন আছে তার শক্তিমত্তা সবচেয়ে বেশি, কারণ ফ্লোরিনের তড়িৎ 4, তারপর ক্লোরিন তড়িৎ 3, তারপর ব্রোমিন 2.8, তারপর আয়োডিন 2.5 তড়িৎ এইভাবে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে বলছে কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি। দেখো এখানে সবগুলো জৈব অ্যাসিড। দেখো এখন দেখো ক্লোরিন কি হ্যালোজেন চলে আসছে নাকি? হ্যাঁ, হ্যালোজেন চলে আসছে। তো সি নাম্বার অপশনে দেখো ক্লোরিন আছে 2টা, বাদ বাকি সব একটা তো ওইভাবে নাই, বিতে আছে একটা। সো অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেহেতু হ্যালোজেনের সংখ্যা বেশি, সো এটা বেশি শক্তিশালী। আর এটা ব্যাপারটা অবশ্যই সমকার্বনের ক্ষেত্রে হতে হবে, সমকার্বন, হ্যাঁ। তো এখানে সমকার্বন, সবগুলাতে সমকার্বন অবশ্য নাই, হ্যাঁ। তো যাই হোক, আমাদের যেখানে ক্লোরিন বেশি সেটাই আছে। তো ধরো আমাকে বললো যে, ধরো এখন তোমাকে বললো যে এদের মধ্যে কে বেশি শক্তিশালী। দেখো এখানে কার্বন আছে 3টা, এখানে কার্বন আছে 2টা। তো এখানে মিথিলিন মূলক একটা বেশি চলে আসছে না, কার্বন একটা বেশি চলে আসছে। সো এ হবে কম শক্তিশালী, এই অ্যাসিডটা হবে কম শক্তিশালী, এ হবে বেশি শক্তিশালী, কারণ এখানে কার্বন সংখ্যা কম। ওকে, অক্সি অ্যাসিড সময়ের শক্তির সঠিক ক্রম কোনটা? অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যার কেন্দ্রীয় মৌলের জারণ মানটা বেশি সেই। তো দেখো সবগুলোর মধ্যে যে অ্যান্সার ডিটাই হবে। ক্লোরিনের জারণ মান এখানে 7, সালফারের জারণ মান এখানে তোমার 6, নাইট্রোজেনের জারণ মান এখানে 5, আর H2SO3 সালফিউরাস অ্যাসিড, এটাতে জারণ সংখ্যা হচ্ছে যে তোমার 4। অ্যান্সার ডি। দেখো কোন অ্যাসিডের তীব্রতা বেশি? H2SO3 তে এর জারণ মান কত? তোমার হচ্ছে 4 হচ্ছে। পরেরটা দেখো, নাইট্রোজেনের জারণ মান হচ্ছে তোমার +3 হচ্ছে, HNO3 এর জারণ মান +5 হচ্ছে, তার মানে উপরে দুটো আগেই বাদ। H3PO4 এ ফসফরাসের জারণ মান হচ্ছে তোমার +5 হচ্ছে। এখন সি না ডি? তো যখন জারণ মান সমান হয়ে যায় তখন বলা হয়েছিল যে কেন্দ্রীয় মৌলের যার আকার ছোট, নাইট্রোজেনের আকার ছোট, সো অ্যান্সার সি। অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কিসের উপর? কে। অ্যান্সার সি।